সুপ্রিয় দর্শক, বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন ফ্যাসিবাদের দিনলিপি অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সঙ্গে আছে আমি সাইদ খান। আলোচনার জন্য আমার সঙ্গে আছেন দুজন অতিথি। আমার ডান দিকে আছেন লেখক, অনলাইন অ্যাক্টিভিস্ট ও কিশোর মুক্তিযোদ্ধা হুমায়ুন কবির। বাম দিকে আছেন একসময়ের তুখোর ছাত্রনেতা, মিরপুর বাংলা কলেজের সাবেক ভিপি, রাজনীতিক শামীম পারভেজ। শাসকরা যখন জনগণের মৌলিক অধিকার কেড়ে নেয় তখনই ঘটে গণবিপ্লব। 69, 90 এবং 24-এর অভ্যুত্থান তাই বলে। জার্মানির হিটলার, ইতালির মুসোলিনি, জাপানের হিদেকি তোজো, স্পেনের ফ্রান্সিসকো ফ্রাঙ্কো এবং বাংলাদেশের শেখ মুজিব ও হাসিনা তার প্রকৃষ্ট উদাহরণ। মানবজাতির ক্যালেন্ডারের পাতাকে রক্তাক্ত করা দেশ বিদেশের এ শাসকরা জেনে গেছে অত্যাচারের ফলাফল কি হয়। গবেষণামূলক এই অনুষ্ঠানের মাধ্যমে গত সরকারের যাবতীয় স্বৈরাচারী ও ফ্যাসিবাদী নীতির ধরনকে আমরা চিহ্নিত করবার চেষ্টা করছি, খুঁজে বের করবার চেষ্টা করছি নাগরিক অধিকার নিশ্চিতের পথ, যাতে ভবিষ্যতে আর কোনো শাসক নাগরিক স্বাধীনতাকে লঙ্ঘনের সাহস না পায়। দর্শক, আজ 7 জুলাই 2025। গত 16 বছরের শুধুমাত্র এই দিনটিতে কি কি ঘটেছিল, অতিথিদের সঙ্গে আলোচনার আগে বিভিন্ন গণমাধ্যম থেকে সংগৃহীত কিছু সংবাদের শিরোনাম দেখে আসি। 2010 পুলিশি হেফাজতে মৃত্যু। 2011 ফারুককে কেন্দ্র করে উত্তাপ। 2012 সারা বিশ্ব সরকারের দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হয়েছে ফখরুল। 2013 চাঁপাইনবাবগঞ্জে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা। 2014 আজহারের পক্ষে সাফাই সাক্ষী 4 জন। 2015 জাফরুল্লাহর বিরুদ্ধে মামলায় মুক্তিযোদ্ধাদের নিন্দা। 2016 জঙ্গি মোকাবেলায় হাসিনা ব্যর্থ, খালেদা। 2017 হিউম্যান রাইটস ওয়াচ ভাড়াটে সংগঠন, হাসান মাহমুদ। 2018 রাজধানীতে মাদক বিরোধী অভিযানে 38,000 ইয়াবা সহ গ্রেপ্তার 78। 2019 রেলে সব আছে, শৃঙ্খলা নেই। 2021 হাসপাতালে চিকিৎসককে পেটালো ছাত্রলীগ। হুমায়ুন ভাই, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, 2011 সালে একটি খবরের শিরোনামে আমরা দেখলাম ফারুককে কেন্দ্র করে উত্তাপ রাজনীতিতে। দৈনিক প্রথম আলোর খবর। সাবেক এই বিএনপির সংসদ সদস্য, তিনি ওই সময় বিরোধী দল বিএনপির চিফ হুইপ ছিলেন জাতীয় সংসদের, এবং জাতীয় সংসদ ভবনের সামনে আমরা দেখেছি যে ওই সময়ের পুলিশের কর্মকর্তা হারুন এবং আরও 2-3 কর্মকর্তা তারা প্রকাশ্যে মেরেছেন। তাদের মধ্যে আরেকজন কর্মকর্তা বিপ্লব, তারা গত পুরো সময়টা ধরে হাসিনা রেজিমের পুরস্কৃত হয়েছেন এবং নিপীড়ন চালিয়েছেন। এটি আসলে 2011 সালের আগে থেকেই শুরু হয়েছে। আসলে পুলিশকে এই বেপরোয়া হবার সুযোগ শেখ হাসিনা কেন দিয়েছিলেন, বা রাষ্ট্র কেন এর লাগাম টানল না? 2011 সালের 6 জুলাই তৎকালীন বিরোধী দলীয় বিএনপি সংসদ সদস্যদের একটা প্রসেশন ছিল। তারা ছোট্ট একটাই ছিল, ওরা মাত্র 20 থেকে 22 জন এরকমের ছিল। তো এরা মিছিল, নারী সংসদ সদস্য, ওরাই ছিল 6 জন। তো মিছিল নেওয়ার আগে, সংসদ ভবনের দিকে যাওয়ার আগে ওদেরকে রাজধানী স্কুল যেটা আসছে ওখানে টিএনটি ন্যাম ভবনের সামনে ওখানে আটকিয়ে দিয়েছে। তো আটকানোর পরে জয়নাল আবেদিন ফারুক উনি বারবারই বলতেছেন, আমরা তো মিছিল নিয়ে যাব, আমরা কেন আমাদেরকে আটকানো হয়েছে। তো এই নিয়ে অনেকবার কথা কাটাকাটি, এক পর্যায়ে ওনারা একটু যে ঠিক আছে আমরা যাব, আমাদের অধিকার আছে, সংসদ ভবন আমাদের সংসদ সদস্যদের জন্য, আমরা এখনও রানিং সংসদ সদস্য, আমরা যাব। যখনই যেতে শুরু করেছে তখন পুলিশে আর কি হাতাহাতি শুরু হয় এবং তর্কাতর্কি হয়, এবং তখন পুলিশের একেবারে নিচু স্তরের কর্মকর্তা তারা। জি, একটা পুলিশের সিপাহী সে এসে একটা মাথায় বাড়ি দেয় জয়নাল আবেদিন ফারুক সাহেবের। উনি সাথে সাথে মাথা ফেটে যায়, উনি পড়ে যান। পড়ে যাওয়ার পরে নারী সংসদ সদস্য যারা আসছিলেন ওখানে, তারা আর কি তাকে তুলে নিয়ে যাচ্ছিলেন। কিন্তু সেই যাওয়ার পথে যখন নারী সংসদ সদস্যরা ওনাকে সেভ করতে গেছেন, ওনাকে আবার আক্রমণ করেছে, নারী সংসদ সদস্যদেরকে আক্রমণ করেছে বিপ্লব কুমার সরকার ছিল তখন, এবং হারুন তৎকালীন অতিরিক্ত উপকমিশনার ছিলেন। হাতাহাতি করলেন। তো এক পর্যায়ে ওনাকে থাপ্পড় দেওয়ার মতন একটা ইয়ে করেছেন। তখন বলছে গায়ে হাত দিবে না, উনি তখন তুই তোকারি বলেছেন, গায়ে দিলে কী করবি তুই, তো দিয়ে দেখ। তো এরপরে তাকে বেদম মারা শুরু করেছে, নারী সংসদ সদস্যদেরকে মেরেছে, এবং এক পর্যায়ে সব পুলিশরা একত্র হয়ে
সেখানে তাকে মারধর শুরু করলো। রক্তাক্ত অবস্থায়, এবং ওই মিছিলে যারা ছিলেন তারা সবাই এমপি ছিলেন, জি, ওই তারা সবাই পার্লামেন্টের। এমপি ছিলেন ওখানে। কিন্তু আমরা যারা দলীয় কর্মী বা অন্যান্যভাবে পজিশনে ছিলাম তাদেরকে কিন্তু ওখানে যেতে দেয়নি। আমরা টিএনটি মাঠের বাইরে মানে অনেক দূরে রয়েছি ওই সংসদের। ওই হামলার সময় আপনি জি, আমরা উপস্থিত ওখানে ছিলেন? উপস্থিত ছিলাম আমরা। আচ্ছা, আচ্ছা। এই তো আমাদেরকে তো যেহেতু দেয় নেই, যেহেতু তার কালার হবে যে সংসদ সদস্যদের ইয়ার সাথে আমরা বাইরে লোক আসছি, রাজনৈতিক কর্মীরা বহিরাগত হিসাবে, এজন্য আমরা যথেষ্ট সংযম ওখানে করেছি নেতাকে মারার পরেও। তো এরপরে পুলিশ নিয়ে গেল, তাকে ধরে ওইভাবে করে রক্তাক্ত অবস্থায় তাকে নিয়ে হাসপাতালে থ্রট দিতে চলে গেল। পরদিন 7 তারিখে 7ই জুলাই শেরেবাংলা নগর থানায় একটা মামলা করার জন্য গেল উনি রক্তাক্ত অবস্থা এবং বিএনপির অন্যান্য নেতারা, কিন্তু থানা মামলা নেয়নি। মামলা নেয় নাই, পুলিশের বিরুদ্ধে পুলিশ মামলা নেবে না। 10ই জুলাই সিএমএম কোর্টে মামলা করে বিএনপি নেতারা এবং সেখানে 30 জনকে আসামি করা হয়, পুলিশ সদস্য সবাই। তার মধ্যে অন্যতম ছিল হারুন সাহেব আর হইল বিপ্লব কুমার সরকার। এই 2 জন 1-2 নাম্বার আসামি, আর অন্যান্য পুলিশ ওই শেরেবাংলানগর থানার ওসি টসি এরা মিলে সব ছিল। কিন্তু সেই মামলা তো ওইভাবেই কোনো মামলার অগ্রগতি নাই। এখন আপনি জিজ্ঞাসা করেছেন যে পুলিশকে কেন এই লাইসেন্স দিয়েছে। পুলিশকে এই লাইসেন্স দেওয়া, তখন কি লাগাম টানা যেত না? অবশ্যই যেত, কিন্তু সরকার তো সেটা চায় না। সরকার চেয়েছে পুলিশকে সন্ত্রাসী বাহিনী বানাতে, এদেরকে সরকারের লাঠিয়াল হিসাবে প্রতিষ্ঠিত করতে এবং জনমনে সকলের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি করার জন্য। যে পুলিশকে লাইসেন্স দেওয়া হয়েছে যে কাউকে মারার জন্য, হোক সে সংসদ সদস্য বা অন্য কিছু, তার প্রতিফলন পরবর্তীতে আমরা দেখেছি যে ম্যাডাম জিয়ার গাড়িতেও হামলা হয়েছে, অনেক এরকমের উদাহরণের শেষ নাই। আবার সেই পুলিশ অফিসার, ওই যে শুরু, এরপরে আর বাস বিচার রইল না। শুধু তাই না, ওখানে যিনি মেরেছেন সেই হারুন সাহেবকে 2012 সালের নভেম্বরে যে পুলিশ সপ্তাহ যে সময় হলো তখন তাকে পুরস্কৃত করা হয়েছে। তাকে রাষ্ট্রপতির পদক দেওয়া হয়েছে, পিপিএম পদক দেওয়া হয়েছে। বিএনপি আগে থেকে দিল যে জয়নাল আবেদিন ফারুককে মারার জন্য তাকে পুরস্কৃত করা হয়েছে। তো এইটা ওই অনুষ্ঠান শেষে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর, ওনাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে বিএনপি অভিযোগ করেছে যে তাকে পুরস্কার দেওয়া হয়েছে জয়নাল আবেদিন ফারুককে মারার জন্য, এটা কি সত্যতা, আপনি এ ব্যাপারে আপনার কি মন্তব্য? তখন উনি বলেছেন পুলিশ পদক দেওয়া হয় কতগুলো ক্রাইটেরিয়া আছে, তার মধ্যে এটাও ছিল যে ওনাকে মেরেছে এটা কারণ উনি গালাগালি করেছিলেন সেই জন্য মেরেছে। তখন সাংবাদিক একজন জিজ্ঞাসা করেছে শুধু গালাগালির জন্য কি একজন সংসদ সদস্যকে এভাবে মারা যায়, নিয়ম আছে? পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য এবং আইনশৃঙ্খলা বজায় রাখার জন্য মারা হয়েছে, এটার মধ্যে দোষের কিছু নাই। আরও মজার ব্যাপার, ওই সময় ওই বছর 67 জনকে পুলিশ পদক দেওয়া হয়েছিল। 67 জনের মধ্যে আপনার 32 জনকেই দেওয়া হয়েছে শুধু এই বিরোধী দলকে পিটানোর জন্য। অর্থাৎ ওখানে লেখা বিরোধী দলকে পিটানো না, ইয়াটা উল্লেখ করেছিল সূত্রটা বা ক্রাইটেরিয়াটা যে আইনশৃঙ্খলা রক্ষার জন্য কিছু বিরোধী দলীয় কর্মী নেতা তারা আইনশৃঙ্খলা পরিস্থিতি নষ্ট করার জন্য চেষ্টা করেছিল, তাদেরকে দমন করছে কঠোরভাবে, এটা হলো তাদের যোগ্যতা। অর্থাৎ রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেওয়া হলো যে যারা পুলিশ সংসদে যারা আছে বা বিরোধী দল যারা আছে তাদেরকে পিটাতে, মানুষ পেটানোর হ্যাঁ মানুষ পিটানোর জন্য। মানুষ আমার মতন সাধারণ মানুষকে তো পিটাতে পারে, কিন্তু সংসদ সদস্য একেবারে টপ টু বটম পিটানোর, এবং তাদেরকে পুরস্কৃত করা হয়। এবং সেই পুরস্কৃতের আরও একটা এই ধারাবাহিকতা চলতেছিল কিন্তু এই ওদের পতনের আগে পর্যন্ত। আপনার মনে আছে 2018 সালে র্যাব 10-এর কোম্পানি কমান্ডার মহিউদ্দিন ফারুকি, উনি আমার ছাত্রদল ছিলাম বা লেখালেখি করি, জিয়া সাইবার ফোর্স হোক বা জেড ফোর্সের সদস্য ছিলাম, আমাদের মধ্যে 8 জনকে উনি একা গুম করেছেন। 8 জনকে পরিচিত গুম করেছে, গ্রেপ্তার আর অন্য নির্যাতন তো অনেক করেছেন, তা 8 জনকে শুধু গুম করে রেখেছিলেন আমাদের। সেই মহিউদ্দিন ফারুকিকে উনি তখন এডিশনাল এসপি, তারপরেই তাকে এসপি বানানো হলো। এসপি বানানোর চাকরি চলে গেছে একটা নারী কেলেঙ্কারি ইয়াতে, আবার ওনাকে সেই চাকরিতে পুনর্বহাল করা হয়েছে। এই তো এই যে আমাদেরকে পিটানো বা মানুষ পিটানো, প্রতিপক্ষকে পিটানো, এটা হলো একটা সরকারের
পুরস্কার মানে হাসিনা রেজিমে এটাই ছিল একটা মানে বৈশিষ্ট্য। যোগ্যতা। হ্যাঁ। তামিম পারভেজ, আপনার কাছ থেকে আরেকটি বিষয় জানতে চাই। 2012 সালের একটি খবর, সারা বিশ্ব সরকারের দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হয়েছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন, একটি দৈনিক মানব জমিনের খবর, যখন বিশ্বের গণমাধ্যম, মানবাধিকার সংস্থা ও আন্তর্জাতিক সম্প্রদায় শেখ হাসিনা সরকারের দুর্নীতিকে প্রকাশ্য নিন্দা জানায়, তখনও কিভাবে সরকার নিজেদের স্বচ্ছ ও উন্নয়নের রোল মডেল দাবি করে? এটি কি আত্মপ্রবঞ্চনা না জনগণকে ধোঁকা দেওয়ার চূড়ান্ত কৌশল ছিল? আসলে ফেসিবাদ যখন একটা দেশে মাথাচাড়া দিয়ে ওঠে, তখন তারা যখন যা খুশি তাই করে। তারা আয়নাগর কি, গুম কি, খুন কি বা যে কোনো ক্রাইমই করে, এই দেশে যদি তারা উন্নয়নের রোল মডেল হয়, তাহলে এই দেশের এই যেই মানুষগুলি তারা আয়নাগরে নিয়ে গেছিল, যেই লক্ষ লক্ষ হাজার হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার হয়ে গেল নির্বিচারে, সুইটকেস ব্রিফকেস ভরে ভরে, এই যে কানাডায় বেগমপাড়া, সিঙ্গাপুরে বাড়িঘর, ইন্ডিয়াতে টাকা লুটপাট করেছে, সারা বিশ্বে তারা এইভাবে ছড়িয়ে ছিটিয়ে সুইজারল্যান্ডে সুইস ব্যাংকে তারা টাকা নিয়ে গেছে। এগুলি কাদের টাকা? এই দেশের জনগণের কষ্টার্জিত টাকা। এক টাকারটাই বালিশ কেলেঙ্কারির কথা আপনাদের নিশ্চয়ই মনে আছে। এরকম হাজারো উদাহরণ আছে। বিভিন্ন ব্যাংকগুলি তারা লুটের আদায়ের মতো লুটপাট করে নিয়ে গেছে। এগুলিতে একদিনে হয় নাই। ফেসিবাদ যখনই একটা দেশে প্রতিষ্ঠিত হতে যায়, তখন তারা আইন কানুনকারী যে সংস্থাগুলি আছে সেগুলিকে তাদের নিয়ন্ত্রণে নিয়ে নেয়। নিয়ন্ত্রণ নেওয়ার পরবর্তীতে তাদেরকে একত্রিত করে সবাই এই ফায়দাটা লুটে। আর এই ফেসিবাদ হাসিনা, এই যে আমাদের ইলিয়াস আলী, তারপরে আমাদের এই যে চৌধুরী আলম কাউন্সিলর থেকে শুরু করে, আপনি দেখেছেন ওই যে নাসিরুদ্দিন আহমেদ পিন্টু, যিনি ছাত্রদলের সভাপতি ছিলেন, সাধারণ সম্পাদক ছিলেন, তাকে বারবার কারাগারে এই বিডিআর মিথ্যা একটা হত্যা মামলায় দীর্ঘদিন তাকে কারাগারে রাখার পরে কী করলো, রাজশাহী জেলে নিয়ে তাকে বিষ প্রয়োগ করে অন্যায়ভাবে সকালবেলা ভদ্রলোক কোরআন শরীফ পড়তেছিল ফজর নামাজের পরে, এরপরে লোককে চায়ের ভিতরে কি মিশ্রিত করে লোকটাকে হত্যা করলো। তার ভাই নাসিম আহমেদ পিন্টু নিজে গেল, আমি নিজে গিয়েছি লাশ আনতে। তারা লাশ দিবে না, এখানে সই করে লাশ আনতে হবে, কিচ্ছু কোনো মামলা করা যাবে না, কোনো মোকদ্দমা করা যাবে না, এইটাই কন্ডিশনে তারা লাশটা দিয়েছে। তখন আমাদের এখানে মেয়র ছিল বুলবুল ভাই, তার বড় ভাইও কারাগারে ছিল, কিন্তু আমরা কিন্তু কোনো কিছু করতে পারি না, লাশটা যেহেতু আমাদের আনতে হবে। আমরা সেইভাবে নাসিরুদ্দিন পিন্টুকে, যেই লোকটা সকালবেলাও হেঁটেছে, ওখানকার লোকজন কারারক্ষীরা বলেছে, সেই লোকটাকে চায়ের ভেতরে কী প্রয়োগ করে সেই লোকটাকে হত্যা করা হলো। ইলিয়াস আলীকে কীভাবে গুম করে দেওয়া হলো, চৌধুরী আলমকে কীভাবে গুম করে দেওয়া হলো, এইভাবে আপনি কুমিল্লার একজন সংসদ সদস্যকে গুম করে দেওয়া। তারপরে আমাদের এই তেজগার একটা ছেলে সুমন, আমাদের কর্মী ছিল, জাতীয় ছাত্রদল করতো, এই ছেলেটাকে শুধু গুমই করে না, তার সাথে 4-5টা ছেলেকে আপনারা দেখেছেন, এই যে আমাদের যে বসুন্ধরা, এটার ভিতর থেকে তাদেরকে গুম করে নিয়ে যায়, কিন্তু আদবদি তারা ফেরত আসতে পারেনি। এই হাসিনা এই বাংলাদেশের গুম খুন তার পিতার আমল থেকে চালু হয়েছিল। এই ব্যাংক লুট তার ভাইয়েরা করেছে। এই হাসিনা আসার পরে এই বাংলাদেশে উন্নয়নের রোল মডেল নিজেকে দাবি করে সারা পৃথিবী থেকে বাংলাদেশ থেকে টাকা ছড়িয়ে ছিটিয়ে আইন কানুন লেখাপড়া আজকে একদম শেষ পর্যায়ে নিয়ে গেছে। এই যে জুলাই বিপ্লবের আগে, আমি একজন ক্ষুদ্র মানুষ, আমি ছাত্রদলের সেন্ট্রাল কমিটির প্রচার সম্পাদক ছিলাম। আমি ওয়ার্ড কাউন্সিলর হওয়ার পরে যখন হাসিনা ক্ষমতায় আসলো, এর পরবর্তীতে কী করলো, আমার বাসায় যে কল্যাণপুরের বাসায় যে আমাকে, আমার এই 34 মাসের বাচ্চা সহ আমার স্ত্রীকে, আমাকে না পেয়ে আমার স্ত্রী আমার বাচ্চাকে তারা ধরে নিয়ে গেল ওসি সালাউদ্দিনের নেতৃত্বে। আমার বাড়িতে 56টা ল্যাপটপ ছিল, যারা ভাড়া থাকতো সবগুলি লোককে গ্রেপ্তার করে নিয়ে গেল এই 2013 সালে। সকলেই জানে। এবং পরবর্তীতে আমার স্ত্রী এই হাসিনার পতনের পরে শেখ হাসিনাকে হুকুমের আসামি করে, এবং এখানকার ডিসি ছিল ইমতিয়াজ, এবং তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী ছিল মহিউদ্দিন খান আলমগীর, এবং যারা আওয়ামী লীগের নেতাকর্মী সহকারে তারা বাড়ি ঘরে লুটপাট করে আমার সমস্ত জিনিসপত্র লুটপাট করে নিয়ে যায়। এবং ছাদের উপরে কিছু কবুতর পালতাম, সে কবুতরগুলি পর্যন্ত তারা রাত্রেবেলা পিটায় পিটায় মারছে। আমার বাচ্চা 3 থেকে 4 বছর মানাড়াতে ইন্টারন্যাশনাল স্কুলে পড়তো। আমার বাচ্চা রাস্তায় দেখলে আমাকে বলতো, বাবা এই গাড়ি দিয়ে আমাকে আর মামুনিকে কোর্টে নিত। কি অন্যায় ছিল আমার স্ত্রী, আমাকে না পেয়ে কি এই কেসটা তারা করতে পারে? এটা কি ফ্যাসিবাদীর একটা নমুনা না? এরকম অজস্র নেতাকর্মী, কোনো নেতাকর্মী বাসা বাড়িতে থাকতে পারেনি। সর্বশেষ এই দিকে পালাইছিলাম এই 5ই আগস্ট বিপ্লবের আগে, সেপ্টেম্বর মাসে আমি আমার স্ত্রীকে বাসা থেকে রাত 2টার সময় ধরে নিয়ে গেল, আমাকেও ধরে নিয়ে গেল, আমার স্ত্রীকেও ধরে নিয়ে গেল। কেন? আমার স্ত্রী এক সময় মহিলা দল করতো, তার ম্যাডামের কোর্টের সময় ম্যাডামের নামে উনি স্লোগান দিয়েছে, শেখ হাসিনার বিরুদ্ধে কটূক্তি করেছে। এটা মোবাইলে তার পাওয়াতে মহিলা পুলিশ কল করে আমার স্ত্রীকে ধরে নিয়ে গেল। আমি অনেক রিকোয়েস্ট করেছি, ভাই আমার বাচ্চাটা
একা, আমার বাসায় কেউ নেই, কোনো কাজের লোক নেই, আমাকে নিয়ে যান, ঠিক আছে। আমার স্ত্রীও প্রায় 1 মাস 25 দিন জেল খেটে বেরিয়েছে। আমি তো জেলখানার ভিতরে যাওয়ার পরে আমার একটা মামলা 3 বছর সাজা দিয়েছে, মিথ্যা মামলা একটা 5 বছর সাজা দিয়েছে। সারা দেশে 2000-এর বেশি নেতাকর্মীকে হত্যা করছে এই কিছুদিনে। আমাদের আপনি দেখেন কি পরিমাণ নেতাকর্মী অত্যাচারিত হয়েছে, কেউ কোনো বাসা বাড়িতে থাকতে পারেনি। অনেকে বলে আরে আন্দোলন তো একদিনে না, এই আন্দোলন জুলাই বিপ্লব এইভাবেই হয় নাই। জুলাই পরিণতি, হ্যাঁ, জুলাইটা হলো পরিণতি। এই 18টা বছর তারা নির্বিচারে পাখির মতো বিএনপির নেতাকর্মী, জামাতের নেতাকর্মী বা যারাই তাদের মনোভাবাপন্ন ছিল, কলামিস্ট বলেন, সরকারের যারা বিরুদ্ধে অন্যায়ের সরকারের প্রতিবাদ বিরুদ্ধে করেছে, যারাই প্রতিবাদ করেছে। আপনারা দেখেছেন ওই যে একজন জার্নালিস্টকে গ্রেপ্তার করলো, ওই তারপর দিক গ্যালারির এক ভদ্রলোককে গ্রেপ্তার করে নিয়ে গেল দীর্ঘদিন, শহীদুল আলম। এরকম অজস্র লোককে, সাংবাদিকরা কারাগারে ছিল। আপনার বিভিন্ন মানে তার মতের বিরুদ্ধে যে মন্তব্য করেছে, একটা লোক জেলখানায়, তাকে জিজ্ঞেস করলাম ভাই আপনি কারাগারে কেন? বললে দেলাওয়ার হোসেন সাঈদী সাহেব মারা গেছে, আমি একজন শিক্ষক, আমি শুধু ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ছি, সেই কারণে আমার নামে আইসিটি মামলা করছে, সেটা রেকর্ড দিই। কত নির্বিচারে, কত পশুর কাজ করেছে। তারপরে তিনি কিভাবে মাদার অফ হিউম্যানিটি নিজেকে পরিচয় দেয়, মাদার অফ হিউম্যানিটি। তাদের কোনো লজ্জাও নাই, শরমও নাই। তারা 74-75-এ মানুষ দুর্ভিক্ষের কথা তাদের ভুলে যায় নাই। এক নেতার এক দেশ, তারা বাকশাল করেছিল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানে এই দেশে তাদেরকে আবার রাজনীতি করার পথ, এই বাকশাল বিলুপ্ত করে আওয়ামী লীগ করার পথ সুগম করে দিয়েছিল, কিন্তু তারা সেটা কোনোদিনই স্বীকার আসে নাই। বারংবার বিএনপির উপর অত্যাচার করেছে। আজকে দেখেন তারেক রহমানের মেরুদণ্ড ভেঙে দিয়েছে। মেরুদণ্ড ভাঙার পরে উনি দেশের ভিতরে কন্ডিশন দিয়ে তারা বের করে দিল। 18 বছর আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে এমন কোনো নোংরা কথা নাই এই ফেসিবাদ হাসিনা না বলেছে, আমার নেত্রী সম্বন্ধে এমন কোনো বিষোদ্গার না করেছে যে মানুষ শুনলো লজ্জা পেত। কেন? আমার নেতৃত্ব এই 3 বারের প্রধানমন্ত্রী বাংলাদেশে ছিলেন, কিন্তু একটি বারও তার সম্বন্ধে পরবর্তী সময়েও কোনো প্রকার বিষোদ্গার। আমি একজন কেন্দ্রীয় নেতার সাথে কথা বলেছিলাম, মামুনুল হক ভাইয়ের সাথে। আমি মুনি ম্যাডামের সাথে দেখা করছি, আমাকে বললো আজকে আপনি নেত্রীর সাথে দেখা করে আসলো। ভাই আমি অনেকভাবে চেষ্টা করলাম নেত্রীকে বলার জন্য উনি এই ফেসিবাদটা বা হাসিনার বিরুদ্ধে উনি কিছু বলেন কিনা, উনি একটি কথা উচ্চারণ করলেন না। উনিও নেত্রী, তারাও নেত্রী। উনি এখনো আমাদেরকে বলে দিয়েছে আইন কখনো হাতে তুলে নিবা না। বিএনপির নামে আমাদের তারেক রহমান ইনস্ট্রাকশন আছে, বিএনপির নামে কোনো রকম চাঁদাবাজি, গুন্ডামি, দেখেন আমাদের প্রায় 1003 নেতাকর্মীকে এই 9 মাসে বহিষ্কার করা হয়েছে। শেখ হাসিনার কি হাতে রাজনীতি করবার মতো আর কোনো ন্যারেটিভ ছিল না? ন্যারেটিভ শূন্য হয়ে গিয়েছে। ন্যারেটিভ শূন্যই আমার মনে হয়ে গেছিল। সে তো আসলে রাজনীতি করে নেই, সে একদলীয় শাসন প্রতিষ্ঠাতা করছে। একদলীয় আওয়ামী লীগের কোনো ফিলোসফি ছিল না। আওয়ামী লীগের ফিলোসফি শেখ হাসিনা কখনো এটা ফলো করেনি। যদি ফলো করতো তাহলে তোফায়েল আহমেদ বলেন, আমির হোসেন আমু বলেন, রাজ্জাক বলেন, এদের সিনিয়র সিটিজেন যারা ছিল এই দলের, ডক্টর কামাল হোসেন বলেন, তাদের কাউকে তো দলের জায়গা দেয় না, যদিও তাদের দলের শেখ মুজিবও ফিলোসফি থেকে বেরিয়ে গেছিলেন। সেই কারণে আসলে আজকে এই পরিণতি। হুমায়ুন কবির ভাই, শামীম পারভেজ ভাই একটি অনেক দামি কথা বলেছেন যে আওয়ামী লীগ তার ন্যারেটিভ থেকে বের হয়ে গিয়েছিল, তার ফিলোসফি থেকে বের হয়ে গিয়েছিল। এটি কি আসলে কখনো ভেবেছেন এভাবে? আওয়ামী লীগের কোনো আদর্শ বলতে কিছু ছিল না, কখনোই না। মাওলানা ভাসানীর যে আওয়ামী লীগ, সেটা তো সেই সময় শেষ। মাওলানা ভাসানী ওই ফিলোসফি থেকে ওখান থেকে আউট হয়ে গেছে। এরপরে শেখ হাসিনা যে সময় রাজনীতিতে আসে, তখন কিন্তু উনি নিজেই বলেছিলেন, ওনার বিবিসির সাংবাদিক সিরাজুর রহমান সাহেবের সাক্ষাৎকারে, যে আপনার রাজনীতিতে আসার উদ্দেশ্য কি। উনি একদম সরাসরি বলেছিলেন, আমি আমার পিতৃ হত্যার, আমার স্বজন হত্যার, পরিবারের এদের প্রতিশোধ নেওয়ার জন্য আমি এসেছি। অর্থাৎ উনি সেইটাই, উনি রাজনীতি, রাজার নীতি, সেই নীতির থেকে উনি বিচ্যুত ছিলেন। উনি ছিলেন একটা সন্ত্রাসী, নিজে একটা সন্ত্রাসী ছিলেন। এবং সেটা ওই যে মতিউর রহমান রেন্টুর বইতেই দেখেছেন যে কাউকে খুন করলে উনি কি উল্লাস করতেন, হিন্দি গান শুনতেন। হ্যাঁ, সেই তো ওনার মধ্যে রাজনীতিবিদদের মধ্যে থাকে রাজনীতি, আর উনি তো ছিলেন সন্ত্রাসী, নিজেই সন্ত্রাসী ছিলেন। কাজে উনি রাজনীতির কোনো ফর্মুলা ওনার মধ্যে ছিল না, এবং উনি অ্যাপ্লাইও করেন নাই। যদি করতেন তাহলে আর একজন নেত্রী, যিনি বারবার প্রধানমন্ত্রী হয়েছেন, দেশের প্রথম একই পার্লামেন্টে বসেছেন, তার সাথে তার সম্পর্কে এরকমের অশ্লীল কথা বলতে পারতেন না। এবং তার মুখে তো অশ্লীল কথাই ছিল রেগুলার, এটাই ছিল তার পারিবারিক শিক্ষা।
যেমন উনি বললেন যে মামুনুল হক সাহেবে অনেক চেষ্টা করেও ম্যাডামের মুখ থেকে একটা মানে খারাপ বেগম কথা, খালেদা জিয়ার মুখ হ্যাঁ, থেকে। ম্যাডাম জিয়ার মুখ থেকে একটা খারাপ কথা শুনে নেয় কারো বিরুদ্ধে। অথচ ওই মহিলা যিনি আর কি শেখ হাসিনা যায় আমাদেরকে 16-17 বছর যে কষ্ট দিয়েছে, তার মুখে কথাই ছিল খারাপ কথা, অশ্লীল কথা। এটা শুধু ওনার একার না, আওয়ামী পরিবারের অর্থাৎ আওয়ামী সংশ্লিষ্ট যারা আছে A to Z তাদের সবারই কিন্তু একই রকমের। ডক্টর জাফরুল্লাহ, জি, যিনি আসলে আমৃত্যু লড়েছেন মুক্তির জন্য, একজন মুক্তিযোদ্ধা ছিলেন রণাঙ্গনে, নিজে অনেক ভালো জীবনযাপন করতে পারতেন বিলেতে, সেখানে করেননি জীবনযাপন। বিলেত থেকে বাংলাদেশে ফিরে এসে তিনি বাংলাদেশকে সুন্দর দেখতে চেয়েছিলেন, তার বিরুদ্ধেও মামলা দিয়েছিল এবং সেই মামলাটি ছিল মাছ চুরির একটি মামলা। সেই খবরটি 2015 সালের শেখ হাসিনা সরকার মুক্তিযোদ্ধা হিসেবে না হোক, ডক্টর জাফরুল্লাহ হিসেবে তো মানে এই ধরনের মামলায় তাকে ফাঁসাতে নাও পারতেন। জাফরুল্লাহ, এই ওনার মতো ব্যক্তিদেরকে, শুধুমাত্র জাফরুল্লাহ না, আরো অনেক এরকম সম্মানিত মানুষদেরকে বিব্রত করেছেন নানানভাবে। এগুলো কেন করেছেন? তার মধ্যে যে নেগেটিভ অ্যাটিটিউড এবং তার মধ্যে যে একটা অশুভ শক্তি ভর করেছে বা ওনার যে উত্তরাধিকার সূত্রে পেয়েছেন, সেটা কিভাবে, অথচ শেখ মুজিবুর রহমান কিন্তু অতটা বদমাশ ছিলেন না শেখ হাসিনার মতন। ডক্টর জাফরুল্লাহ সাহেবকে ভালো স্বীকৃতি দিয়েছেন এবং গণস্বাস্থ্য হাসপাতালের জমি উনি ওখানে দান করেছিলেন। মানে ওই জমি গণস্বাস্থ্য নামটা, হাসপাতালের নামটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেওয়া, কাজেই উনি এতটা সম্মান ওনাকে করেছেন। আর সেই জাফরুল্লাহ চৌধুরীকে উনি মাছ চুরির জন্য তার মেয়ে মামলা দিয়েছে, তাকে হয়রানি করেছে। এটার মুক্তিযোদ্ধার জন্য না, মুক্তিযোদ্ধার যে একটা যে সম্মান বা মুক্তিযোদ্ধার যে রুট, সেটা আওয়ামী লীগের মধ্যে ছিল না। আওয়ামী লীগের যারা ছিল ওখানকার নেতারা, তাদেরকে আমরা জানি যে কলকাতায় তারা কিভাবে জীবনযাপন করেছে, এই জন্য প্রায় একটা নাম এটা হয়ে গেছে যে সোনাগাছির মুক্তিযোদ্ধা। আওয়ামী লীগের যারা ছিল সেই সব মুক্তিযোদ্ধারা ওই রকমেরই ছিল। আপনার মুক্তিযোদ্ধা মন্ত্রী, যে খোদ মুক্তিযোদ্ধা মন্ত্রী আকামা মোজাম্মেল হক, উনি নিজে মুক্তিযোদ্ধা ছিলেন না, উনি ডাকাত ছিলেন। উনি নারী নির্যাতন করেছেন, নারী ধর্ষণ করেছেন এবং টঙ্গীতে ওরকমের ওটা নিয়ে হুমায়ুন আহমেদের লেখা বই দেয়াল, সেই দেয়াল বইতে কিন্তু সুস্পষ্টভাবে তার নাম উল্লেখ করা আছে। সেখানে কোন আর্মি অফিসার যে তাকে ধরেছিল এবং গ্রেপ্তার করেছিল সেগুলো সব উল্লেখ আছে। সেখানেই কিন্তু যে দেখা যাচ্ছে যে এরা আসলে মুক্তিযোদ্ধা না, মুক্তিযোদ্ধা মানে এরা আসলে এদের মতের বাইরে গেলেই এক ধরনের ট্যাগিং। সেই ওদের যদি কেউ জয় বাংলা বলে তাহলে সে হলো মুক্তিযোদ্ধা, আর যদি কেউ জয় বাংলা না বলে তাহলে সে হয়ে যায় রাজাকার, মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি। শামীম পারভেজ ভাই, এই যে মনে করেন ভিন্ন মত হলেই তাকে এক ধরনের ট্যাগের মুখে ফেলা, এটি আমরা দেখেছি আওয়ামী লীগের লাস্ট রেজিমটায়। বিশেষ করে 2015 সালের পরে তো সাধারণ মানুষ একেবারে ভয়ে মুখ খুলতো না, কোথাও কোনো মত প্রকাশ তো দূরে থাক, এমনকি মানুষ সাধারণ মোবাইল ফোনে কথা বলাও বন্ধ করে দিয়েছিল। এই যে মব আতঙ্ক, এখন আমরা আবার দেখছি মব। তো ওই যে মব আর এই মব, তাহলে মব শুরুটা হলো কোত্থেকে? মবটা আসলে সূচনা শেখ হাসিনার আমলে হয়েছে আমি যদি মনে করি। কারণ আমরা যখনই বিএনপির কোনো মিছিল মিটিংয়ে যেতাম, আমরা মোবাইল অ্যান্ড্রয়েড কোনো ফোন আমরা নিয়ে যেতে পারতাম না। নিলে বাসের ভিতরে বা সিএনজিতে হোক, রিক্সায় হোক বা গাড়িতে হোক, আমাদের এটা চেক করা হতো। ওই যে সর্বশেষ আমরা ওই যে গোলাপবাগে একটা মিটিং জনসভা করেছিলাম, আমার মনে আছে, মানে সারা বাংলাদেশের জন্য অঘোষিত একটা কারফিউ, কোনো লোক ওই মিটিংয়ে যেন গোলাপবাগে না যাইতে পারে, অনেক কষ্টের পরে একটা আমাদের জায়গা দেওয়া হয়েছিল। কিন্তু সকাল থেকে আসার পরে আমার মনে হলো জায়গায় জায়গায় বিএনপির নেতাকর্মী ধরে ধরে কোমরে রশি দিয়ে র্যাব, পুলিশ, মনে জাস্ট এটা এই এমন একটা পরিস্থিতি মনে হচ্ছিল দেশে একটা যুদ্ধক্ষেত্র হচ্ছে, এটা সমাবেশ কোনো কিছু না। আপনারা সর্বশেষ দেখেছেন ওই যে বিএনপির পার্টি অফিসে যেই সমাবেশটা হলো, সেটাকে কি করলো? শান্তিপূর্ণ সমাবেশকে ইচ্ছাকৃতভাবে তারা প্রধান বিচারপতির বাড়ির সামনে থেকে তারাই ইটপাটকে নিক্ষেপ করে আওয়ামী লীগের লোকজন হামলা টামলা করে বিএনপির এমনভাবে তারাই চতুর্দিকে জ্বালায় পড়ায় দিয়ে বিএনপিকে বললো শান্তিপূর্ণ মিটিংটা, বিএনপি নাকি কোনো দল তার শান্তিপূর্ণ মিটিং নষ্ট করতে চায়, হাজার হাজার নেতাকর্মী দেখে তারা ভয়, লাখ লাখ নেতাকর্মী দেখে। 28 অক্টোবর এরা যে কত বড় ফ্যাসিবাদ, আপনাকে একটা উদাহরণ দিই। আমি এবার সেপ্টেম্বর মাসে যখন হাই সিকিউরিটিতে ছিলাম, ওইখানে যিনি জেলার ছিলেন ওনার নাম ছিল লুৎফুর রহমান। তো ওই ভদ্রলোক আমাকে জিজ্ঞেস করলো আপনার মামলা কি।
তাই আমি বললাম যে আমার তো ভাই সন্ত্রাস দমন ট্রাইব্যুনালে মামলা, ও আপনি বিএনপি করেন না, ও এই জন্যই। তারপরে আমার বলল, দেখেন আমার নাম লুৎফুর রহমান, শেখ মুজিবের পিতার নাম লুৎফুর রহমান, আমি এইসব বিএনপির মামলা টামলাকে আমি তোয়াক্কা করি না, আপনি আর বিএনপির মামলা বলবেন, এখন তো বলবেন আমার ধর্ষণ মামলার আসামি। আমি হোয়াট ডু মিন, আপনি কি বলেন আপনি জেলার সাহেব, আমার তো সার্টিফিকেট আছে ভাই, তো লেখাপড়া আগে আমি ছাত্র রাজনীতি করে আসছি, এটা কোন ধরনের বিএম? শুধু এই কথাটা বলার জন্য উনি আমাকে ফাঁসি ছেলে নিয়ে 17 দিন রাখলো বেরিয়ে পড়ায়। এই লুৎফুর রহমান এই 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 জুলাই বিপ্লবের আগের কাহিনী বলতেছে, এই সরকার যে 24-এ যে এক দফা যে নির্বাচনটা করে গেল, তারা তো এইভাবে অত্যাচার করেছে। কোনোদিন প্রতি সপ্তাহে আমাদের একটা ফোন করার সিস্টেম ছিল, জেলখানা একটা নর্মাল ফোনে ফোন, আমাদের যারা বিএনপি করি বা যারা জামাত করে আমরা কেউ ফোনে কথা বলতে পারি না, আমাদের ফোন দেওয়া হয়। তার মানে নাগরিক হিসেবে মিনিমাম কোনো কিছু না। তার মানে মবটা আসলে ঘটনা হচ্ছে শেখ হাসিনা মবকে রাজনৈতিক কাজে হাতিয়ার টোটালটাই রাজনৈতিক কাজে ব্যবহার করছে। আর এখন যেটা মব হচ্ছে, এইটা কিছু সমাজের দুষ্ট শ্রেণী, এরাই আওয়ামী লীগেরই এক ধরনের গুপ্তঘাতক, এরা এই কাজগুলি করিয়ে বিএনপি বা জামাতের উপরে, মানে এখন একটা সুস্থ রাজনৈতিক পরিবেশকে অসুস্থ করবার বা অশান্ত করবার এক ধরনের ষড়যন্ত্র হতে পারে। শামীম ভাই, যে প্রত্যাশা নিয়ে গত 17 বছর ধরে আপনারা লড়াই করেছেন এবং 2024 সালের জুলাই মাসে ছাত্র জনতা যে অভূতপূর্ব অভ্যুত্থান, রক্তের বিনিময়ে 2000 প্রাণের বিনিময়ে এবং কয়েক হাজার আহত এখনো হাসপাতালের বারান্দায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন, এত কিছুর বিনিময়ে যে মুক্তি আমরা পেলাম, যে প্রত্যাশা আমাদের ছিল, 1 বছর হতে চললো আজকে, আমাদের প্রাপ্তি এবং যে প্রত্যাশা, এর মাঝখানে আপনাকে কি হতাশ করে কোনো পরিস্থিতি? আমাকে আসলে আমি আশাবাদী এই কারণে, কারণ আমি সংক্ষেপে এক কথাই বলবো, আমি এই কারণে ছোট করে বলবেন, এই কারণে আশাবাদী, আমি মনে করি আমাদের যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান, উনি আমাদের সময় মতো সবসময় উনি আমাদের ইনস্ট্রাকশন দিচ্ছে এবং কোনো কিছু না, আমার বিশ্বাস যেহেতু আমাদের প্রধান উপদেষ্টা উনি ওয়ার্ল্ড ওয়াইড সমাদৃত একজন ব্যক্তি, ডক্টর ইউনূস, উনি যেহেতু বলেছেন ফেব্রুয়ারিতে নির্বাচনের ব্যাপারে কথা বলছেন, যদি নির্বাচনের দিকে দেশ চলে যায় নির্বাচনের দিকে, আমার বিশ্বাস এইসব মব জাস্টিস হবে না। একটা গণতান্ত্রিক সরকার যখন এখানে বসে যাবে জনগণের ভোটে, তখন এই দেশ সুন্দরভাবে পরিচালিত হবে। জুলাই বিপ্লবে যারা শহীদ হয়েছে তাদের এই রক্ত যেন বিফলে না যায়, এই বিপ্লবটাকে, এবং আমাদের বিপ্লব তো একদিনের নেই, 18 বছর সংগ্রামের সুফল হইল জুলাই বিপ্লব। এই কারণে তাদের এই 2000 আত্মত্যাগ, আমাদের হাজার হাজার নেতাকর্মীর আত্মত্যাগ, জেল জুলুম আয়নাগর সব কিছু মিলিয়ে আমার বিশ্বাস আমাদের একটা সুন্দর নির্বাচন সকলেই আশা করে, এবং সেই নির্বাচনটাই বাংলাদেশে যাবে। যারা এই নির্বাচনের বিরোধিতা করে বা কিছু, এটা পার্শ্ববর্তী কোনো একটা কান্ট্রির ফায়দা দেওয়ার জন্য বা তাদের টাকা এই ষড়যন্ত্র করে আসলে বাংলাদেশকে আটকানো যাবে না, এবার আর আটকানো যাবে না। ধন্যবাদ শামীম পারভেজ। হুমায়ুন কবির ভাই, 30 সেকেন্ডে শেষ করব একই বিষয়ে, প্রত্যাশা এবং প্রাপ্তির যে কোনো গ্যাপ আছে? ডক্টর ইউনূস সাহেবের ওনার সদিচ্ছা আছে এবং ওনার সাথে আরও কয়েকজন আছেন যাদের সদিচ্ছা আছে, কিন্তু উনি পারছেন না। বিশেষ করে যাদেরকে আমরা হিরো মনে করেছি এবং সেই সম্মান দিয়েছি ছাত্র আন্দোলনে যাদেরকে, তাদেরই একটা শ্রেণী, এবং তাদের সাথে কিছু যোগ হয়েছে যারা বারবার জামানত হারায় ইলেকশনে। সেই সব লোকরা ইলেকশন চাচ্ছে না, তারা চাচ্ছে এখনো পিআরপির মাধ্যমে ওই আপনারা আমার মাথায় কাঁঠাল ভেঙে খাবে, মানে তারা জিততে পারবে না কখনো। এখন ওই অংশীদারিত্ব চাচ্ছে তারা, যে আপনারা যেন 2nd পজিশন থাকেন, 3rd পজিশন থাকেন, এইভাবে তারা করতে চাচ্ছে, অংশীদারিত্ব চাচ্ছে। তারপরেও তো এক ধরনের সমাধান আমাদের একটা, যদি নির্বাচনটা যদি সুষ্ঠুভাবে হতে পারে, তাহলে রাজনৈতিক সরকার ক্ষমতা আসলে পরিস্থিতি স্বাভাবিক হবে। আমরাও সেটাই প্রত্যাশা করি, রাজনৈতিক সমাধান দ্রুত হয়ে যাক। এবং এই যে সংলাপ চলছে, জাতীয় ঐক্যমত্য কমিশনের আলোচনা চলছে, আমরা বিশ্বাস রাখতে চাই, আমরা ভরসা রাখতে চাই এই কমিশনই শেষ পর্যন্ত বাংলাদেশকে গন্তব্যে পৌঁছে দেবে। ধন্যবাদ হুমায়ুন কবির ভাই, আপনাকে ধন্যবাদ, আপনাকেও শামীম পারভেজ ভাই। প্রিয় দর্শক, 24-এর ছাত্র জনতার গণ অভ্যুত্থান পৃথিবীর ইতিহাসে নতুন পরিচয় পরিচিত করেছে বাংলাদেশকে। জনগণ শাসকের শোষণ নয়, চাই স্বচ্ছতা ও জবাবদিহিতামূলক রাষ্ট্র ব্যবস্থা, যার মাধ্যমে রাষ্ট্রে তাদের অধিকার নিশ্চিত হবে, প্রজা থেকে হয়ে উঠবেন নাগরিক। আসুন নতুন এই বাংলাদেশকে আমরা নাগরিক বান্ধব হিসেবে গড়ে তুলি, সাধ্যমতো ভূমিকা রাখি দেশ ও জাতি গঠনে। দর্শক, দেখা হবে আগামী পর্বে নতুন অতিথির সঙ্গে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাদেশ টেলিভিশনের সঙ্গেই থাকুন। খোদা হাফেজ।